আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি হাসনাত আব্দুল্লাহরা যে বৃহৎ পরিসরে মানে সাংবাদিক, উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে সকল পেশাজীবীদের মধ্যে মানে স্কুল কলেজের শিক্ষকদের মধ্যেও আওয়ামী লীগের দোসর চিহ্নিত করেন, সেই প্রকল্পের যে মডেল সে মডেল অনুসরণ করলে আওয়ামী লীগের দোসর হিসেবে মেয়র মঞ্জুর আলমকে চিহ্নিত না করবার কোনো কারণ নাই। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা আসলে বিপদে আছেন। সারা বাংলাদেশ জুড়ে সর্বোচ্চ আদালত থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি সংবাদ মাধ্যম অফিসে আওয়ামী লীগের দোসর খুঁজতে ষাঁড়ের মতো দাপিয়ে বেড়ানো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কিনা আওয়ামী লীগের এক দোসর হিসেবে পরিচিত চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করে দুপুরের ভাত খেতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন সেই এলাকার বিএনপি এবং স্থানীয় অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে। জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরে সেই ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন যে আপনি কিনা সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন আর আপনি কিনা আওয়ামী লীগ দোসরের বাড়িতে হাজির হয়েছেন। হাসনাত আব্দুল্লাহ পরে পুলিশের প্রহরায় পুলিশের গাড়ি আসবার পর একরকম ভাবে সেই ভিড়কে শান্ত করে ওই এলাকা থেকে চলে এসেছেন বটে, এবং তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন বটে যে কোনো রাজনৈতিক আলাপ হয় নাই মঞ্জুর আলমের সঙ্গে তার, কিন্তু ওই আওয়ামী লীগ দোসর হিসেবে পরিচিত সাবেক বিএনপি নেতা এবং চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর কিসের সাক্ষাতের প্রয়োজন ছিল সে প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহর নিজের দল জাতীয় নাগরিক পার্টি রাত ৮টার দিকে যে বিবৃতি দিয়েছে সেখানে আবার সেই দল বলেছে যে বৈঠকে হাসনাত আব্দুল্লাহ আর মঞ্জুর আলমের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। বৈঠকে নাকি উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এনসিপির বিবৃতিতে পরিষ্কার এই সাক্ষাৎ সরাসরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বটে। মঞ্জুর আলম পরে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে কিসের আলাপ আর কিসের সৌজন্য সাক্ষাৎ হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই সাবেক মেয়রের। মঞ্জুর আলম তখন বিবিসি বাংলাকে বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ নিজেই চট্টগ্রাম সফরে গিয়ে মঞ্জুর আলমকে ফোন করে তার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন মঞ্জুর আলম তাকে তার বাড়িতে এসে দুপুরের খাবার খেতে বলেছেন এবং হাসনাত আব্দুল্লাহ দুপুর ৩টার দিকে এসে তার বাড়িতে দুপুরের খাওয়া খান। এরপর স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মী মঞ্জুর আলমের ভাষ্যমতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে হাসনাত আব্দুল্লাহকে মঞ্জুর আলমের বাড়িতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা হাসনাত আব্দুল্লাহ বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সম্পর্ক নিয়েও। পরে হাসনাত আব্দুল্লাহ বেরিয়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ছড়িয়ে পড়া একের পর এক ভিডিওতে পরিষ্কার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে রক্ষায় তখন সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে মোটামুটি তাকে একরকমের রক্ষা করে নিয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ এই যে মঞ্জুর আলমের বাড়িতে গেছেন সেটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতই বটে, তাতে কোনো রাগঢাক রাখেন নাই হাসনাত আব্দুল্লাহদের দলের ছাত্র সংগঠনের নেতা আব্দুল বাকের মজুমদার। জাতীয় ছাত্র শক্তির নেতা আব্দুল বাকের মজুমদার একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে মঞ্জুর আলম এনসিপি থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন করতে চান। আব্দুল বাকের মজুমদার দাবি করেছেন যে বিএনপি নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন সাবেক মঞ্জুর তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। আওয়ামী লীগ করেছে এরকম অনেকেই তো অভ্যুত্থানের পক্ষ নিয়েছেন। মেয়র মঞ্জু বিএনপি আওয়ামী লীগ দুটোই করেছেন এবং 5ই আগস্টের পর বিএনপির পক্ষ থেকে মেয়র মঞ্জুর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। মানে কেন মেয়র মঞ্জুর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সাক্ষাৎটা হালাল সেটার একটা ব্যাখ্যা আবু বাকের মজুমদার তার সেই ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন। তিনি আরো বলেছেন, আজ যখন হাসনাত আব্দুল্লাহ মেয়র মঞ্জুর সাথে দেখা করতে গিয়েছেন
তখন বিএনপির আরেকটা পক্ষ সেখানে গিয়ে মব চালাচ্ছে। মূলত সাবেক মেয়র মঞ্জু এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। মানে পরিষ্কার হাসনাত আব্দুল্লাহ গোপনে গিয়ে ভাত খেয়ে যে রাজনীতিটুকু করে আসতে চেয়েছিলেন সাবেক মেয়র মঞ্জুর সঙ্গে, এবং তাকে এনসিপিতে টেনে এনসিপির পক্ষ থেকে চট্টগ্রামে একটা শক্ত প্রার্থী দাঁড় করানোর কাজটা এগিয়ে রাখতে চাইছিলেন, বিএনপির একটি পক্ষ সেখানে গিয়ে বাগড়া দিয়েছে। মেয়র মঞ্জুকে এই যে বিএনপি আওয়ামী লীগ দুই তিনি করেছেন, তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন রাজনীতি করছিলেন এসব বলে এনসিপির হালাল করার চেষ্টা। তার কারণ এই মেয়র মঞ্জুরুল আলম 2010 সালে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেছিলেন, এবং তখন তিনি চট্টগ্রামের একেবারে প্রবাদ প্রতিম নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে দিয়ে জয়লাভ করেছিলেন মেয়র নির্বাচনে। মেয়র মঞ্জুর আলম এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সারা বাংলাদেশ জুড়ে, এমনকি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছিলেন চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী হওয়ার পর। কিন্তু 2015 সালেও বিএনপির সমর্থন নিয়ে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দাঁড়ান, কিন্তু নির্বাচনের মাঝপথে তিনি সকালবেলা কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। মঞ্জুরুল আলম একটা রহস্যজনক ক্যারেক্টার রাজনীতির, এবং মানে তিনি আওয়ামী লীগেরও দোসর নন, বিএনপিরও কেউ নন, এমনটা যে হয়ে উঠেছেন তার একটা বড় কারণ এরপর 2015-তে বিএনপির টিকিটে নির্বাচন করতে দাঁড়িয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তো রীতিমতো রাজনীতি থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন, কিন্তু এরপর দেখা গেল 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনের আগে তিনি চট্টগ্রামের একটা আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, তবে আওয়ামী লীগ তার আহ্বানে সাড়া দেয় নাই, আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছিলেন মঞ্জুর আলম। এরপর তিনি আর ওই বছর নির্বাচনই করেন নাই। মনে রাখতে হবে 2018 সালে কিন্তু বিএনপিও নির্বাচনে যোগ দিয়েছিল, কিন্তু বিএনপি থেকে কিন্তু এই মঞ্জুর আলম সেবার নির্বাচনে অংশ নিতে চান নাই, তিনি চেয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করতে। এমনকি তিনি 2020 সালে যখন আবারও চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন হয়, তখনও তিনি আবারও নির্বাচনের ফর্ম কেনেন এবং আওয়ামী লীগের মনোনয়ন চান। সেবারও আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেন নাই। এখন মেয়র মঞ্জুর আলম বিবিসি বাংলাকে এটাই বলেছেন যে আমি তো কোনোদিন আওয়ামী লীগ করি নাই, আওয়ামী লীগের নেতা বা কর্মী হিসেবে আমার কি কোনো পদ আছে? তাহলে হাসনাত আব্দুল্লাহ আমার বাড়িতে এসেছে কেন? বিএনপির একটা পক্ষ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের দোসর বলে আমার বিরুদ্ধে স্লোগান দিল। কথা সত্যি, মেয়র মঞ্জুর আলমের যদিও বা 2015 সালে বিএনপির টিকিটে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর থেকেই আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করার খায়েশ ছিল, কিন্তু যেহেতু আওয়ামী লীগ তাকে কখনো তখন মনোনয়ন দেন নাই, কয়েক দফা কয়েক বছর ধরে চেষ্টার পরেও, কাজেই এখন বলা মুশকিল যে তিনি আওয়ামী লীগের নেতা বা কর্মী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু বলতেই হয় তাকে আওয়ামী লীগের দোসর, বিশেষভাবে হাসনাত আব্দুল্লাহরা যে বৃহৎ পরিসরে মানে সাংবাদিক, উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে সকল পেশাজীবীদের মধ্যে মানে স্কুল কলেজের শিক্ষকদের মধ্যেও আওয়ামী লীগের দোসর চিহ্নিত করেন, সেই প্রকল্পের যে মডেল, সে মডেল অনুসরণ করলে আওয়ামী লীগের দোসর হিসেবে মেয়র মঞ্জুর আলমকে চিহ্নিত না করবার কোনো কারণ নাই। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা আসলে বিপদে আছেন। হাসনাত আব্দুল্লাহ ভাগাভাগির নির্বাচনে একটা সিট বাগিয়ে নিয়েছেন বটে, বিএনপি তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সংসদে এনে সংসদ উত্তপ্ত রাখার একটা দায়িত্ব দিয়েছে বটে, কিন্তু এনসিপি ক্রমেই টের পেয়েছে যে তারা আসলে ক্ষমতার একেবারে কেন্দ্র থেকে ছিটকে পড়েছে ইউনূস সরকারের ক্ষমতার অবসানের মাধ্যমে, এবং বিএনপি যে এই 6টি সিট তাদেরকে দিয়ে ফেলে আর কিছুই ক্ষমতার কোনো ভাগই তাদেরকে দিতে চাইবে না, এই বিষয়টি বিএনপি সরকার গঠনের পর থেকে ক্রমাগত পরিষ্কার হওয়ার পর এই এনসিপির দেশি বিদেশি
পৃষ্ঠপোষক শক্তি এবং এনসিপির ভেতরে এই আলাপটা আরো জোরদার হয়েছে যে তাদের নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে, আরো বেশি রাজনৈতিক পদ হয় ভাগাভাগিতে না হলে নির্বাচনের মাধ্যমে আদায় করে নিতে হবে এবং তার মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে একটা ভাগ আরো বৃহত্তর পরিসরে নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সম্প্রতি চমক জাগানিয়া এক প্রতিবেদন লিখেছে যেখানে তারা নেপালের তরুণদের সঙ্গে এই এনসিপির তরুণদের এক রকমের তুলনামূলক বিশ্লেষণ করে লিখেছে যে নেপালে তরুণেরা এত সিট পেল, এখানে এনসিপি মাত্র 6টি সিট কেন পেল, কেন এখানে এনসিপি জামায়াতে ইসলামীর সাথে গেল এবং বিবিসির বিশ্লেষণ অনুযায়ী জামায়াতে ইসলামীর সাথে যাওয়াতেই এনসিপি এমন খারাপ ফল করেছে। কাজেই স্থানীয় যে নির্বাচন আসছে সামনে সেখানে হাসনাত আব্দুল্লাহদের প্ল্যান হচ্ছে তারা সারা বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনে আগে থেকেই শক্তিশালী প্রার্থী দিয়ে রাখতে চায়, যেই প্রার্থীকে কেন্দ্র করে সাংগঠনিক শক্তিও বৃদ্ধি পাবে। কারণ এনসিপির দশাটা এমন, এই হাসনাত আব্দুল্লাহ তো দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তো বেচারা সংসদে ঠাঁই পান নাই। তার যে 32টা জেলা, সেই 32টা জেলার 31টায় তিনি অবশ্য একটা কমিটি অন্তত গঠন করতে পেরেছেন, কিন্তু দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের দোসর ধরায় এত ব্যস্ত ছিলেন যে তিনি তার 32টি জেলার 31টিতেই এখন পর্যন্ত কোনো কমিটিও দিতে পারেন নাই। কাজেই সামনে যে স্থানীয় নির্বাচন আসছে সেখানে যে সাংগঠনিক শক্তিতে দক্ষতায় বিএনপি ওই যে তার কুমিল্লার আসনটার মতো একই ব্যবস্থায় এক রকমের আসন ছেড়ে না দিলে তার পক্ষে বা তার দলের পক্ষে নির্বাচনে কোনো আসন জিতে আসা মুশকিল, সেটা এনসিপি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছে। সে কারণে চট্টগ্রামে এই মঞ্জুর আলমের মতো অভিজ্ঞ এবং ক্ষমতাবান রাজনৈতিক নেতাকে দলে টানা তাদের খুব প্রয়োজন। আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়াল করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে এমনকি রুমিন ফারহানা এনসিপিতে চলে আসতে পারেন সেই আলাপটাও কিন্তু জোরদার ভাবে চলছে। তার মানে এনসিপিকে একরকম জামাত থেকে দূরে সরিয়ে বিএনপির বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে, যারা কিনা জামাত নয়, এইভাবে একটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করানো একটা প্রচেষ্টা দেশি বিদেশি পক্ষের তরফে কিন্তু এখনো বহাল আছে, যার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে বিবিসিতে ওই প্রতিবেদন, যে প্রতিবেদনটিতে স্পষ্টভাবে দুটো পয়েন্ট বলা হয়েছে যে এনসিপি খারাপ ফল করেছে। একে, তারা নারীকে আনতে পারে নাই তাদের দলে আরো বেশি সংখ্যায়, তাদের 6 জন সংসদ সদস্যের একজনও নারী নন, আর তারা জামায়াতে ইসলামের পক্ষে গেছে। কাজেই এনসিপি একরকমের ঢেলে সাজানোর প্রক্রিয়ায় আছে। নাহিদ ইসলাম ওমরা করে ফিরে স্পষ্টতই সংবাদ মাধ্যমকে বলেছেন যে সামনেই তেলের দাম বাড়বে, জ্বালানির দাম বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যের দাম বাড়বে, মানুষ এত অসন্তুষ্ট হয়ে উঠবে এই বিএনপি সরকার, তারেক রহমান সরকারের ওপর, যে তারা বিকল্প খুঁজবে। এনসিপি মাথায় এটাও রাখছে যে বাংলাদেশের মানুষ হয়তো বিকল্প খুঁজলেও কিছুতেই এই জামায়াতে ইসলামীকে বিকল্প হিসেবে বেছে নেওয়ার সাহস করবে না, যে সাহসের অভাবটা স্পষ্টভাবে জামায়াতে ইসলামীকে এক রকমের নাকাল করেছে ক্ষমতার একেবারে কাছাকাছি যাওয়ার পরেও ক্ষমতায় বসতে দেয় নাই এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনেও। কাজেই এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে যেমন সংগঠিত হতে চাইছে, তেমনি চাইছে শক্তিশালী প্রার্থীদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে দলকে সংগঠিত করতে। সে কারণেই ভাত খেতে হাসনাত আব্দুল্লাহ গিয়ে উপস্থিত হয়েছেন মঞ্জুর আলমের বাড়িতে। এরই মধ্যে গত 29শে মার্চ কিন্তু সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছে। এনসিপিকে ভাগাভাগিতে রাজনীতির কেন্দ্রে, ক্ষমতার কেন্দ্রে এই 6টি আসন নিয়েই খুশি থাকলে হবে না জাতীয় সংসদে। আরো অনেক অনেক ক্ষমতার কেন্দ্রে তাদেরকে বসতে হবে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা দক্ষিণে মনোনয়ন দিয়ে রেখেছে তারা, যাতে ওই জায়গাগুলোর ক্ষমতার ব্যবহার করে তারা রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে পারে এবং বিএনপির বিকল্প এমন একটা রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে যাকে দেশি বিদেশি পক্ষ সহজেই পছন্দ করে নিতে পারবেন। জামায়াতে ইসলামীর মতো তাদেরকে নিয়ে
কোনো বিশেষ রিজার্ভেশন ওই পক্ষগুলোর থাকবে না। ইরান যুদ্ধ সহসাই থামছে বলে মনে হয় না। আসলে থামাতে চাইছে না কোনো পক্ষই। আক্রান্ত ইরানের পক্ষে যুদ্ধ থামিয়ে দেওয়া মানে পরাজয় মেনে নেওয়া, কিন্তু সেটা তো সম্ভব নয়। ওদিকে যারা আক্রমণ করছে তারা নানা শর্ত দিয়ে ইরানকে পর্যদস্ত করতে চাইছে। এর মধ্যে আবারও হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষ মরণপণ যুদ্ধের ঘোষণা দিয়েছে। ফলে হরমুজ প্রণালী কার্যত অচল, বন্ধ, যাই বলুন না কেন হয়ে গেছে। আর তাতে বোঝা যাচ্ছে এই প্রণালীর গুরুত্ব আসলে কতটা। সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্ব রাজনীতিকে একটি রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কিছু ভূরাজনৈতিক সংকট শুধু ভৌগোলিক সীমানার মধ্যে আটকে থাকে না, তা মুহূর্তেই বৈশ্বিক জ্বালানি বাজার, শেয়ার বাজার, খাদ্য সরবরাহ, পরিবহন ব্যয় এবং সাধারণ মানুষের একদম প্রতিদিনের জীবনকে গভীর খাদের কিনারায় ঠেলে দেয়। একটি সরু জলপথের নিয়ন্ত্রণ নিয়ে চলমান উত্তেজনা এখন ঠিক সেই পর্যায়ে পৌঁছেছে যা গোটা বিশ্বের অর্থনীতির স্নায়ু কেন্দ্রকে কাঁপিয়ে দিচ্ছে। শান্তি আলোচনার ব্যর্থতা, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের দাবিতে সমঝোতা না হওয়ার জের ধরে সর্বাত্মক নৌ অবরোধ বা ব্লকের যে ঘোষণা এসেছে আমেরিকা বা ইসরায়েলের পক্ষ থেকে, তা নিছক কোনো সামরিক সিদ্ধান্ত নয়। এটি মূলত অর্থনৈতিক শ্বাসরোধ করার এক চরম কৌশল। এর লক্ষ্য প্রতিপক্ষের তেল রপ্তানির আয় পুরোপুরি বন্ধ করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। এই জলপথটির অস্বাভাবিক ভৌগোলিক সংকীর্ণতাই একে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে নাজুক সামুদ্রিক পথে পরিণত করেছে। এর সবচেয়ে সরু অংশটি মাত্র 24 মাইল চওড়া, যেখানে দুই দিকের জাহাজ চলাচলের জন্য ব্যবহারযোগ্য লেন কার্যত 2 মাইলের বেশি নয়। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হতো। প্রতিদিন যেখানে 1.5 শতাধিক বিশাল জাহাজ নির্বিঘ্নে চলাচল করত, সংঘাতের জেরে সেখানে এখন হাজার হাজার জাহাজ সাগরে ভাসমান অবস্থায় আটকা পড়ে আছে। এই অচল অবস্থা কেবল সামরিক উত্তেজনার প্রতীক নয়, এটি বৈশ্বিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থার শিরা উপশিরায় জমে থাকা এক ভয়াবহ রক্তক্ষরণের পূর্ব লক্ষণ। আন্তর্জাতিক নৌ আইন অনুযায়ী ব্লকেড কার্যকর করার অর্থ হলো শত্রুপক্ষের সম্পদ এবং সরবরাহ সমুদ্রেই থামিয়ে দেওয়া। কিন্তু বাস্তবে হরমুজের মতো ঘন জাহাজ চলাচলপূর্ণ এবং মাইন ঝুঁকিপূর্ণ অঞ্চলে এই অবরোধ কার্যকর করা এক দুঃসাধ্য ব্যাপার। সামরিক বাহিনীর বিশেষ দলগুলোকে বাণিজ্য জাহাজে উঠে নিয়ন্ত্রণ নিতে হবে, মানে তল্লাশি চালাতে হবে, যা অত্যন্ত সময় সাপেক্ষ। তার উপর রয়েছে পানির নিচের অদৃশ্য আতঙ্ক। এই প্রণালীতে স্পাইকড, ম্যাগনেটিক, অ্যাকোস্টিক এবং প্রেসার মাইনের মতো প্রাণঘাতী ফাঁদ পাতা হয়েছে। বিশেষায়িত মাইন সুইপার ছাড়া কেবল ড্রোন বা হেলিকপ্টার দিয়ে এই পথ নিরাপদ করা কার্যত অসম্ভব। এই একতরফা চাপ যে কোনো মুহূর্তে পাল্টা সংঘাতে গড়াতে পারে, আর সেই আশঙ্কায় খোদ অবরোধকারী শক্তির মিত্ররাও এই অভিযানে যুক্ত হতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাজ্যের কথা বলতে পারি, ফ্রান্সের কথা বলতে পারি, জার্মানির কথা বলতে পারি, ইটালি এবং স্পেন তো আগেই বলে দিয়েছে তারা এর মধ্যে জড়াবে না। অবরোধের প্রথম ধাক্কাটি সরাসরি আঘাত হেনেছে বিশ্ববাজারে। ঘোষণার সঙ্গে সঙ্গেই অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। এমনকি তেলের দাম ব্যারেল প্রতি $100 মনস্তাত্ত্বিক সীমাও ছাড়িয়ে গেছে। প্রতিদিন বিশ্ব বাজার থেকে মিলিয়ন মিলিয়ন ব্যারেল ইরানি তেল হারিয়ে যাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে, তা আগে থেকেই ধুঁকতে থাকা বৈশ্বিক অর্থনীতির জন্য এক অশনি সংকেত। জ্বালানির দাম বাড়ার অর্থ কেবল পেট্রোল পাম্পে খরচ বৃদ্ধি নয়। আধুনিক অর্থনীতিতে তেল এবং গ্যাস হলো উৎপাদন, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের মূল ভিত্তি। এই সংকট দীর্ঘায়িত হলে রাসায়নিক, প্লাস্টিক এবং কৃষি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সারের দাম আকাশ ছোঁয়া হবে। এর অনিবার্য ফল হিসেবে বিশ্বজুড়ে প্যাকেজিং, জীবন রক্ষাকারী ঔষধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যের উৎপাদন ব্যয় মারাত্মকভাবে বেড়ে যাবে। শিপিং চার্জ এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিমা খরচ বৃদ্ধির চূড়ান্ত দায়ভার
শেষ পর্যন্ত সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়বে। এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে মধ্যপ্রাচ্যের অর্থনীতি। কাতার তার গ্যাস রপ্তানি 90% করে এই পথ দিয়ে। টানা 30 দিন প্রণালী বন্ধ থাকলে তাদের মজুদ ব্যবস্থা বিকল হয়ে গ্যাস উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ইরাকের তেল রপ্তানির প্রায় 100% এই রুট নির্ভর। তেল ছাড়া ইরাক সরকারের পক্ষে 60 দিনের বেশি টিকে থাকা সম্ভব নয়। ফলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বা খাদ্য আমদানি চরমভাবে বাধাগ্রস্ত হয়ে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ার উপক্রম হবে। একইভাবে কুয়েত এবং বাহরাইন তাদের আমদানি রপ্তানির জন্য হরমুজের উপর এতটাই নির্ভরশীল যে প্রণালী বন্ধ থাকা মানেই সেখানে নিত্যপণ্যের তীব্র হাহাকার শুরু হওয়া। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে যৎ সামান্য তেল রপ্তানির সুযোগ পেলেও স্বাভাবিক সক্ষমতার তুলনায় তা এতটাই নগণ্য যে তা দিয়ে বিশাল অর্থনীতি সচল রাখা কঠিন। এমনকি অবরোধের মূল লক্ষ্য যে ইরান, তাদের অর্থনীতিও এই জলপথ ছাড়া পুরোপুরি অচল হয়ে পড়বে। জ্বালানি সরবরাহের এই শূন্যতার ঢেউ আছড়ে পড়বে এশিয়ার বড় বড় অর্থনীতিগুলোর উপর। এশিয়ার প্রধান আমদানিকারক দেশগুলো জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং ভারত বর্তমানে তাদের জরুরি মজুতের উপর নির্ভর করে দিন গুনছে। কিন্তু এই রিজার্ভ ফুরিয়ে যাওয়ার পর শিল্পের চাকা কিভাবে ঘুরবে সেই উত্তর কারো জানা নেই। এর চেয়েও বড় মানবিক এবং অর্থনৈতিক ট্র্যাজেডি অপেক্ষা করছে বাংলাদেশের মতো প্রবাসী আয় বা রেমিটেন্স নির্ভর দেশগুলোর জন্য। মধ্যপ্রাচ্যের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে তবে সেখানে কর্মরত লাখ লাখ প্রবাসী শ্রমিক বাধ্য হবেন দেশে ফিরে আসতে। এই বিপুল সংখ্যক বেকার মানুষের চাপ এবং একই সঙ্গে অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহের আকস্মিক পতন, এই বহুমুখী সংকট সামাল দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতির দেশগুলোর আসলে নেই। এই বৈশ্বিক সংকটের সরাসরি ভুক্তভোগী এখন বাংলাদেশ। হরমুজ প্রণালীর অচল অবস্থা এবং অপরিশোধিত তেলের তীব্র সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সংকট সামাল দিতে পাইপলাইনে জমে থাকা তলানির তেল এবং সংরক্ষণ ট্যাঙ্কের ডেড স্টক পর্যন্ত তুলে উৎপাদন চালুর চেষ্টা করা হয়েছিল। স্বাভাবিক সময়ে যেখানে বিপুল পরিমাণ তেল পরিশোধন করা হতো সেখানে ক্রমান্বয়ে উৎপাদন কমিয়ে এখনো শেষ রক্ষা হয়নি। মাসের পর মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ থাকায় সরাসরি অভিঘাত পড়েছে এই কারখানাটির উপর বা এই রিফাইনারিটির উপর। যদিও সাময়িকভাবে পরিশোধিত তেলের মজুদ নিয়ে সরকার বাজার স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু একটি মাত্র শোধনাগার এবং একটি মাত্র আন্তর্জাতিক সরবরাহ রুটের উপর নির্ভরশীল যে কতটা আত্মঘাতী হতে পারে তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিকল্প উৎস এবং নিজস্ব পরিশোধন সক্ষমতা না বাড়ালে ভবিষ্যতের যে কোনো ভূ রাজনৈতিক অস্থিরতা দেশের জ্বালানি নিরাপত্তাকে সরাসরি শেষ করে দেবে। হরমুজ প্রণালীকে ঘিরে এই মরণপণ উত্তেজনা বিশ্ববাসীকে নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে যে আধুনিক পৃথিবী কতটা গভীরভাবে সংযুক্ত এবং একই সঙ্গে কতটা ভঙ্গুর। এক পক্ষ চাইছে পেশি শক্তি এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে প্রতিপক্ষকে নিঃশেষ করে দিতে, আর অন্য পক্ষ মাইন, ড্রোন আর মিসাইলের ভয়াল উপস্থিতি জানান দিয়ে বুঝিয়ে দিচ্ছে এই যুদ্ধের উত্তাপ কেবল তাদের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে না। এই দুই চরমপন্থার মাঝখানে জিম্মি হয়ে পড়েছে লক্ষ লক্ষ বাণিজ্য জাহাজ, বিশ্ব বাজারের স্থিতিশীলতা, কোটি কোটি মানুষের কর্মসংস্থান এবং প্রতিটি সাধারণ পরিবারের রান্নাঘরের বাজেট। এই নৌ অবরোধ বাস্তবে পূর্ণ মাত্রায় কার্যকর হবে নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক দর কষাকষির একটি ধ্বংসাত্মক অস্ত্র হিসেবেই ব্যবহৃত হবে তা হয়তো চিরেই স্পষ্ট হবে। কিন্তু একটি বিষয় চরম সত্য যে হরমুজের নীল জলে যে সংঘাতের আগুন জ্বলছে তার লেলিহান শিখা থেকে পৃথিবীর কোনো প্রান্ত, কোনো অর্থনীতি বা কোনো সাধারণ মানুষই আর নিরাপদ নয়।